সহকর্মীবৃন্দ, আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, এই ঘর বা এই ঘরের বাইরে নয়, সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক, যত কর্মী আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না। দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে, দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন। মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার সেই মানুষদেরকেই আজকের সতর্ক করে দিয়েছেন জনাব তারেক রহমান। তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে, জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আগামী নির্বাচন চ্যালেঞ্জের, এটা স্পষ্ট বলেছেন, সত্যি চ্যালেঞ্জের। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য তিনি অনেক ইঙ্গিত করেছেন যে সামনের নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে পারবে কিনা তিনি সন্দেহ প্রকাশ করেছেন তার বক্তব্যের মাধ্যমে। প্রিয় দর্শক, তার এই বক্তব্য শুনলে অবাক হবেন, বুঝতে পারবেন যে চেয়ারম্যান তিনি বাস্তবতা বুঝতে পারতেছেন, যদিও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে কোনো বাস্তবতা বুঝতে পারতেছেন না যে তারা ক্ষমতায় যেতে পারবেন না। তো তারেক রহমানের বক্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন ডক্টর ফয়জুল হক। তার আলোচনা শুনে বুঝতে পারবেন যে তারেক রহমান সন্দেহ করতেছেন যে বিএনপি ক্ষমতা যেতে পারবে না। গতকাল যখন অনুষ্ঠানটা নিয়ে আমরা আলোচনা করেছি, বক্তব্যের কারা বক্তব্য রাখবেন, আলোচনা করবেন, সেখানে মোটামুটি ভাবে একটি সিদ্ধান্ত ছিল যে আমি নেতৃবৃন্দ যারা আছেন, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে যারা কাজ করেছেন, কাছে থেকে দেখেছেন, ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ বা বক্তব্য রাখবেন। কিছুক্ষণ আগে আমাকে জানানো হলো যে আমাকে দুটি কথা বলতে হবে। আমি মানসিকভাবে ঠিক প্রস্তুত ছিলাম না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে এখানে আলোচনা করেছি শহীদ জিয়া যখন বিভিন্ন সময় আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে, মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে, যখন দেশ পরিচালনার দায়িত্ব উনি পেয়েছেন, এই পুরো সময়টা আমরা আলোচনা করেছি কিভাবে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার চেষ্টা করেছেন, কিভাবে নিজে উপস্থিত থেকে, মেজর হাফিজ সাহেবের কাছে আমরা শুনেছি, নিজে উপস্থিত থেকে যুদ্ধ, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে। আমরা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি যে কিভাবে পরবর্তীতে যখন দেশ পরিচালনা সুযোগ পেয়েছিলেন, সেই সময় কিভাবে কোদাল হাতে খাল খননের মাধ্যমে, সিম্বলিক ভাবে যদি আমরা বলি, খাল খননের মাধ্যমে দেশকে পুনর্গঠনের চেষ্টা করেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মাঝে মাঝে একটি কথা বলি, এখানে আপনারা যারা আজকে ঘরের সামনে উপস্থিত আছেন, মঞ্চ থেকে শুরু করে ঘরের সামনে, ঘরের বাইরে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই এক একজন রাজনৈতিক কর্মী। রাজনৈতিক কর্মী হিসাবে আমরা বেশ কয়েকটি ব্যাপারে গর্ব অনুভব করি। আমাদের দলের ক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতাকর্মী গর্ব অনুভব করি। যখন আমরা আজকে আলোচনা করছিলাম, আলোচকবৃন্দ যখন বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, কি কি ক্ষেত্রে দেশ জাতি সফলতা অর্জন করেছিল ওনার নেতৃত্বে, এই কথাগুলো যখন আমরা বলি, বিএনপির একজন কর্মী হিসেবে আমরা প্রত্যেকটি কর্মী গর্ব অনুভব করি। আমরা যখন আলোচনা করি পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার সময় দেশ এবং জাতি, যখন দেশ পরিচালনা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, দেশ এবং জাতি কি কি অগ্রগতি অর্জন করেছে, আমরা গর্ব অনুভব করি। সহকর্মীবৃন্দ, আপনারা যখন আপনাদের এলাকায় যান, মানুষের সাথে কথা বলেন, বের হন, দলীয় কোনো কর্মসূচি পালন করেন, তখন যখন দেখেন আপনাদের পিছনে শত হাজার মানুষ সমবেত হয়েছে, আপনাদের মিছিলে শত হাজার মানুষ যোগদান করেছে, আপনাদের বুকটা অনেক ভরে যায়। সহকর্মীবৃন্দ, আমরা রাজনীতি করছি, কেন রাজনীতি করছি, কার জন্য করছি? দেশের জন্য করছি, দেশের মানুষের জন্য করছি। একজন রাজনীতিবিদ হিসাবে যেই গর্বের কথাগুলো বললাম,
এর পাশাপাশি বোধহয় আরেকটি বিষয় আছে। বিষয়টি আমরা মাঝে সাঝে আলোচনা করি, আমরা যারা পেছনে রয়ে যাই তারা আমরা আলোচনা করি। কি সেটি? সেই বিষয়টি, একজন রাজনীতিবিদ যখন মানুষ মাত্রই মৃত্যুবরণ করবে, এবং একজন রাজনীতিবিদ যখন মৃত্যুবরণ করেন, মুসলমান যদি হয়ে থাকেন অবশ্যই জানাজা তার হয়, এবং সেই জানাজায় মানুষের উপস্থিতি বলে দেয় যে মানুষটি মারা গিয়েছেন তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন, তিনি মানুষ হিসেবে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য ছিলেন। এই জানাজার বিষয়টি বলে দেয়। এখানে ডক্টর মোশাররফ সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার কথা উল্লেখ করেছেন ওনার বক্তব্যে। আমরা সমসাময়িক ইতিহাস ওনার জানাজা থেকে শুরু করে আজ পর্যন্ত যদি দেখি, খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মনে হয় যে আমাদের প্রত্যেকে মানুষ, এখানে যারা আজকে আমরা উপস্থিত আছি, প্রত্যেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। স্বাভাবিকভাবেই মৃত্যুর পরে জানাজা, মুসলমান হলে জানাজা, অন্য ধর্ম হলে সেই ধর্ম অনুযায়ী যেই অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানটি হবে। কার্ডটি কত বড় হবে সেটি আমরা জানবো না, অর্থাৎ যে মানুষটি মারা যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকবে তারা দেখতে পাবে। সহকর্মীবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী হিসাবে আমাদের প্রত্যেকের বোধহয় নিজের মনের ভেতরে এইরকম একটা ইচ্ছা থাকা উচিত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে নিজেকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছিলেন, যেভাবে মানুষের স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম কিছু একটা আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার দলের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা আমাদের যার যার অবস্থান থেকে তার সর্বোচ্চটা যাতে আমরা পেতে পারি, এরকম একটি দৃঢ় সংকল্প আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে নেওয়া উচিত। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সকল কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, ওনার সন্তান হিসাবে এবং ওনার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ক্ষেত্রে আমি সেই রকমই চাই। আমার দৃঢ় বিশ্বাস, আমার সামনে উপস্থিত আপনার প্রতিটি মানুষ, আমি যেই কথাগুলো তুলে ধরেছি আপনাদের কাছে, এখন হয়তো একজন মানুষ হিসাবে আপনি কেন চাইবেন না যে আপনি এমন কিছু রেখে যান যা আপনি চলে যাবার পরেও সেটি ক্যারি করবে, অর্থাৎ মানুষের সেই সমর্থন, মানুষের সেই শ্রদ্ধা, মানুষের সেই সম্মান আপনার প্রতি। সহকর্মীবৃন্দ, মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি দুদিন আগে যখন এলাকায় গিয়েছেন, উনি কিছু মানুষকে দেখেছে ওনার সামনে, উনি খুব অবাক হয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। এরকম এখানে আরেকজন বক্তা বলেছেন যে এই ঘরে যারা উপস্থিত আছেন, খুব সম্ভব মঈন খান সাহেব বলেছেন ওনার বক্তব্যে, যে এই ঘরে যারা আপনারা উপস্থিত আছেন, আমাদের দেশনেত্রী থেকে শুরু করে আমাদের গ্রামের প্রতি শেষ কর্মীটি পর্যন্ত, প্রত্যেকটি মানুষ বিগত 15 বছরে, 16 বছরে, আমরা 111 থেকে ধরলে আরো লম্বা সময়, আরো 2 বছর সময়, কিভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো, যেই পত্র পত্রিকাগুলো সহজে আমরা বলতাম, কথার ছলে আমরা বলতাম বিএনপির ভালো নিউজ করে না, সেই পত্র পত্রিকাগুলো লিখেছে তারা।
যে কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, কিভাবে আমাদের নেতাকর্মীরা হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় শুয়ে আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘটনাগুলো, এই দৃশ্যগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। আপনারা যদি ভুলে না গিয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে আপনাদের প্রত্যেকের মনে আজকে একটি প্রশ্ন বা জিজ্ঞাসা আসা উচিত যে কেন আমরা ওই যে হাফিজ সাহেবের যাদেরকে দেখেছেন, কেন এই মানুষগুলোকে আমরা আমাদের আশেপাশে ভিড় করতে দেব? কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি এখনো যে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আছে, সেটিকে ধরে রাখার দায়িত্ব আমাদের। ওনার যেই পরিকল্পনা, যেই আশা, যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি, ওনার যেই সফলতাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যা দেশ এবং দেশের মানুষকে উপকৃত করেছে, সেগুলোকে যদি আমাদের কন্টিনিউ করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যেমন সতর্ক হতে হবে, আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, একসাথে একইভাবে যেটি মহাসচিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন যে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যতগুলো কম বেশি ভিডিও আছে, তখন তো আর ভিডিও ক্যামেরা ছিল না, প্রজেক্টর ছিল, অনেক নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আমরা যেটা জানি, বিগত সরকারের সময় অনেক এরকম ডকুমেন্ট যেগুলো সরকারি জিম্মায় ছিল নষ্ট করে ফেলা হয়েছে। তারপরেও যতটুকু আমরা দেখি এখন, দেখবেন প্রত্যেকটি ভিডিওতে, মানে 100টি যদি থাকে তার মধ্যে শতকরা 80টি ভিডিও, 70 থেকে 80টি ভিডিওতে দেখবেন উনি কিন্তু গণমানুষের কাছে হয় গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, অথবা খাল কাটছেন, অথবা গ্রামের কোনো একটি গৃহস্থের সাথে, কৃষকের সাথে কথা বলছেন, অর্থাৎ মানুষের মধ্যেখানে আছেন, অথবা স্কুলের শিশুদের সাথে কথা বলছেন, অথবা শিক্ষকদের সাথে, অর্থাৎ সোজা কথা, উনি মানুষের কাছে আছেন। তো আমরা তো ওনারই নেতা কর্মী, আমরা তো ওনারই ফলোয়ার, তাহলে কেন আমরা এই কাজটি করতে পারবো না? প্রিয় সহকর্মীবৃন্দ, রাজনৈতিক দল হিসাবে, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা তো এক্সপেক্ট করবই, এবং শুধু এটা আমাদের এক্সপেকটেশন বা আশা না, এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত 1 যুগেরও বেশি সময় ধরে, এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন, প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ। কি সেটি ভোটের অধিকার, ভোটকে প্রতিষ্ঠিত করা। আমি বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বাধ্য হয়ে প্রবাসে থাকতে হচ্ছে আমাকে। আমি এমন একটি দেশে আছি যেখানে গত 400 বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। আমরা গণতান্ত্রিক দেশ, উন্নত দেশ, মানুষের গণতান্ত্রিক অধিকারের দেশ বললে প্রথমে ব্রিটেনের কথা চোখের সামনে ভেসে ওঠে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশে যে কোনো সরকারি ব্যবস্থা, যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা, যে কোনো ব্যবস্থা কেন মানুষের পক্ষে, তার একটি মূল কারণ হচ্ছে এই দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত রেখেছে তারা, যে কোনো ভাবেই হোক সেটিকে প্রতিষ্ঠিত রেখেছে। অর্থাৎ মানুষকে কথা বলতে দিতে হবে, মানুষকে তার ভোট দিতে হবে, এর বাইরে কোনো কথা নাই। এবং তার জন্য একটি জবাবদিহিতা তৈরি হয়েছে, আস্তে আস্তে জবাবদিহিতা তৈরি হয়েছে। সেই জবাবদিহিতা প্রত্যেকটি ক্ষেত্রে, রাষ্ট্র এবং সরকারের প্রতিটি ক্ষেত্রে এই জবাবদিহিতা তৈরি করতে পেরেছে তারা, এবং সেজন্যই এখানে মানুষ নিরাপদ থাকে, এখানে মানুষ রাষ্ট্রকে, সরকারকে ভয় পায় না, বরং সরকার মানুষকে ভয় পায়। এবং সেই জন্য সরকার প্রতিনিয়ত সচেতন থাকে কিভাবে দেশের মানুষকে ভালো রাখা সম্ভব হয়। কাজেই আমরা মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে কোনো মূল্যে, গতকাল জিয়া রহমান ফাউন্ডেশনের অনুষ্ঠানে একজন তরুণের প্রশ্নের জবাবে আমি একটি উত্তর দিয়েছিলাম। প্রশ্নটি করেছিল আরেকজনকে, বাট উনি বলার পরে আমি অ্যাড করেছিলাম আমার মনের কথাটি। সেটি হচ্ছে, বাংলাদেশে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছি, বিভিন্ন রাজনৈতিক দলের
বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন আদর্শ আছে, থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, থাকাটাও উচিত। তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত, অর্থাৎ যে কোনো মূল্যে আমি আমার আদর্শের কথা বলবো, আরেকজন আরেকজনের আদর্শের কথা বলবে, আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব, জনগণ যদি আমাকে সুযোগ দেয়। অন্য কেউ সুযোগ পেলে, তাকে যদি জনগণ সুযোগ দেয়, সে তার আদর্শ বাস্তবায়ন করবে, যা তার জনগণের সামনে উপস্থাপন করবে। বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। জবাবদিহিতা যদি রাষ্ট্রে, সমাজে, সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। ধীরে ধীরে সরকার যদি জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য থাকে প্রতি কাজের জন্য, তাহলেই একমাত্র আস্তে আস্তে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করা সম্ভব হবে। জনগণের কথা, জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের কাজের মাধ্যমে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলতে চাই আমার বক্তব্যের মধ্যে। হাফিজ সাহেবের আবারও উদাহরণটি আমি টানতে চাই। ওই যে মোটরসাইকেল বহর, আপনারা বিগত 16-17 বছর অনেকভাবে নির্যাতিত হয়েছেন। আমরা মোটামুটি একটি গড় হিসেবে জানি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে, নির্যাতিত, অত্যাচারিত। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় 500 মতন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু হাজার, শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই যে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ, আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। সহকর্মীবৃন্দ, মানুষ হিসাবে আমরা বিভ্রান্ত হয়তো হতেই পারি, কিন্তু যে পরিস্থিতির ভিতর দিয়ে আজকে এই মুহূর্তে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, সহকর্মীবৃন্দ, আমি বিনীত হাতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, এই ঘর বা এই ঘরের বাইরে নয়, সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যত সৈনিক, যত কর্মী আছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা ওই মোটরসাইকেল আলাদেরকে ভিড় করতে দেবেন না। দয়া করে আপনারা নিজেদের প্রত্যেককে, দয়া করে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজার চিত্রটা মনে করবেন এবং দয়া করে আপনারা বিভ্রান্ত হয়ে কোনো কাজ, বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকেন। সহকর্মীবৃন্দ, কথা প্রসঙ্গে সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, বিভিন্ন আলোচক বৃন্দ বলেন যারা বিএনপি করেন না, আপনারা বিভিন্ন টক শো দেখেন, আমিও দেখি, বরং হয়তো চেষ্টা করি একটু বেশি দেখতে, যেহেতু দেশ থেকে দূরে আছে। অনেকেই বলেন যে একটি দেশে স্বাভাবিক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠন করার। সহকর্মীবৃন্দ, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেই মোটরসাইকেল আলাদের
তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য, বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি, বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি এই 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না। তবে আর যাই হোক, সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারো জন্য ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন, আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন, তাহলে আপনারা সঠিক বলেছেন। এবং তাই যদি হয়ে থাকে, দুটো প্রশ্ন করেছি আপনাদের, দুটোতেই আপনারা না বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন, এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক, দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে। এটা তো বোঝেন নাকি? এটা তো বোঝেন। আমরা দুদিন আগে আমি একজন ব্যক্তির টক শো দেখছিলাম। উনি কথা প্রসঙ্গে বলছিলেন, সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না, যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে। চেষ্টা ঠিক আছে, করতেই পারে তারা, কিন্তু তারা যদি ভোটের মাঠে নামে, কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে? পেছনের গুলা বাদই দিলাম, উনি বলছেন যে পেছনের গুলো না হয় বাদই দিলাম, এই জুলাই অগাস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় 1.5 থেকে 2,000 মানুষকে যে হত্যা করেছে, প্রায় 30,000-এর মতন মানুষকে যে তারা জখম করেছে, ইউনিসেফের বক্তব্য অনুযায়ী 64টা শিশুকে তারা হত্যা করেছে, এর জবাব তারা মানুষের সামনে কি দিবে? এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে। সহকর্মীবৃন্দ, আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে, জবাব তো আপনাকে দিতে হবে। যখন আপনি 2 দিন পরে ভোটের জন্য মানুষের কাছে যাবেন, আপনাকে জবাব দিতে হবে না? সে যদি বলে যে এই মিয়া, তোমার ওই লোক এসে আমার সাথে এই ব্যবহার করেছে বা আমার প্রতি এই অন্যায় অবিচার করেছে, তোমার দলের লোক এসে, আপনি কি জবাব? আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন, ভাই ওকে তো চিনি না, ও দলের কেউ না, তাতে কি হয়ে যাবে? তাতে তো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে উদাহরণ আছে, একদম কটকটা, একদম পরিষ্কার উদাহরণ আছে। জনগণ যখন ক্ষিপ্ত হয়, জনগণ কিভাবে স্বৈরাচারকে খেদিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। সহকর্মীবৃন্দ, মাত্র কদিন আগে, এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ। জনগণ যদি ক্ষিপ্ত হয়, যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল, আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে টুইস্ট করতে পারেন। দলীয় প্রোগ্রাম বলছি, তারপরে এটাতে দলীয় থাকবে না, এখানে সাংবাদিক ভাইরা আছেন, ইন্টারনেটে কানেক্টেড, এটা বেরিয়ে যাবে। বিষয়টি হচ্ছে যে জলজল করছে সেই উদাহরণ। কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ, আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি। কাজেই সমর্থন যদি পেতেই হয়, কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না? কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন? প্রিয় সহকর্মীবৃন্দ,
দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, আমরা নিজেরা যত বড় যাই মনে করি না কেন, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, এবং নাম বলবো না, কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ। বারে বারে আমি বলছি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। থাকতে পারে আপনার শাখা প্রশাখা, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা, গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে, কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে, জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আসুন আসুন, আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব, বিরোধ গড়ে তুলব। আজকে শহীদ জিয়ার 89তম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয়, যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে সম্মান জানাতে হয়, আজকে দেশনেত্রী খালেদা জিয়া, ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থতার জন্য, কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন, দোয়া তো আছেই, কিন্তু উনি যখন দেখবেন যে জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি, আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন। এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হিসাবে আপনাদের উপরে সে দায়িত্ব বর্তায়। সহকর্মীবৃন্দ, আমরা কে ছোট নেতা, কে গ্রামের নেতা, কে ইউনিয়নের নেতা, কে বড় নেতা, কে বিভাগীয় নেতা, কে কেন্দ্রীয় নেতা, বিষয় এটি নয়। বিষয় একটি, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি, জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি, জনগণ বোঝে যে বেশ কিছু বক্তব্য দেশে এবং বিদেশে সকলের কাছে সমাদৃত হচ্ছে। আপনারা জানেন যে নতুন করে তিনি আজকের 2টি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে শুরু করে সমগ্র জায়গায়, বিএনপি মনা কিংবা বিএনপি বিরোধী সমগ্র জায়গায় আলোচনা চলছে যে তারেক রহমান সাহেব তাহলে কি বক্তব্য দিয়েছেন, কেন বক্তব্য দিয়েছেন, কি তিনি বুঝাতে চাচ্ছেন। তার 2টি বক্তব্যের কোট যদি আপনাদেরকে করে আমি বিশ্লেষণ করি, তাহলে দেখবেন আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশকে ভালো দেখতে চাই, তাদের মন্তব্য এবং বক্তব্যের সাথে হুবহু জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মিলে যায়। তিনি একটি বক্তব্য রেখে সকলের হৃদয়ে তাক লাগিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে দিন শেষে আপনাকে জনগণের কাছেই যেতে হবে, এবং আপনি জনগণের কাছে আপনাকে শুধু যেতেই হবে না, আপনি ক্ষমতায় যাবেন এই ভাবনাটাও আপনার মধ্যে আনার কোনো সুযোগ নেই। কারণ ক্ষমতায় কিভাবে আপনি যাবেন কি যাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আগামী নির্বাচন অনেক কঠিন, এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য থেকেই আপনাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। পাশাপাশি একথাও বলেছেন যে দামি দামি মোটর ও সাইকেলওয়ালাদেরকে দলের ভিতরে ভিড়াবেন না। তিনি সেখানে বুঝাতে চেয়েছেন যে এই দলের দুর্দিনে যারা কাজ করেছেন,
বা দেশের জন্য যারা লড়াই করেছেন তারা এই দলের সাথে, কিংবা দেশের জন্য কাজ করা মানানসই, কিন্তু যারা মূলত সুদিন পেয়ে এই দলে এসে ভিড় জমাচ্ছে, তাদের ভিড় দিয়ে আসলে এই দলের কোনো ফায়দা হবে না। আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার যে পালস, সেটা তিনি একমাত্র অনুধাবন করতে পারেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারেন, জিয়া পরিবার পারেন। কিন্তু আমাদের কিছু নেতাকর্মী এবং আমাদের কিছু মানুষদের কারণে দলের ভাবমূর্তি এবং কার্যক্রম সমাজের কাছে, দেশের কাছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার সেই মানুষদেরকেই আজকের সতর্ক করে দিয়েছেন জনাব তারেক রহমান। তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে, জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আগামী নির্বাচন চ্যালেঞ্জের, এটা স্পষ্ট বলেছেন, সত্যি চ্যালেঞ্জের। আমি বারবার বলেছি যে শুধুমাত্র ধানের শীষ সার্টিফিকেট নিয়ে এসে নির্বাচন করলেই জয়যুক্ত হবেন, এই চিন্তা যারা মাথায় রেখে জনগণের মধ্যে বিভ্রান্ত করছেন, বিভাজন সৃষ্টি করছেন, বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় আপনি কোণঠাসা করার চেষ্টা করেন কিংবা ষড়যন্ত্রের কবলে পড়েন, কোনো কিছুতে লাভ হবে না। আপনার এইগুলো দিয়ে লাভ হবে না। জনগণ জাগছে, জনগণ জাগবে, জনগণ ভালো মানুষ চায়, সৎ নেতৃত্ব চায়, জনগণ জনগণের সত্যিকার দেশপ্রেমিক নাগরিকদেরকেই ভোট দিতে চায়। আর সেটাই অনুধাবন করেছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব। তিনি বলেছেন আপনাকে জনগণের কাছেই যেতে হবে, জনগণকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। এখন যারা জনগণ কি চায় সেটা অনুধাবন করতে পারেন না, আপনি আছেন আজহারি নিয়ে, আপনি আছেন আরেকজনকে নিয়ে, আপনি আছেন মুক্তিযুদ্ধের ইস্যু নিয়ে, আপনি আছেন রাজাকার ইস্যু নিয়ে, আপনি আছেন খোসাখুচি নিয়ে। এই সকল খোসাখুচি তো উনি পছন্দ করেন না। উনি পছন্দ করেন আপনি জনগণের কাছে যান, আপনি জনগণের আবেগকে বোঝার চেষ্টা করুন, জনগণ কি চায় সেই অনুযায়ী বক্তব্য দিবেন। অনেক কিছু আপনার অপছন্দ হলেও এমন কিছু জিনিস আছে যেটা আপনি চাইলেও বলা উচিত নয়, আপনার মুখ সামলে সেখানে চলা উচিত। কিন্তু আমি জানি যে আমাদের সেই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সবাই ফলো করা হচ্ছে না, বিধায়ী আজকের এই পরিস্থিতিতে তাকে এই কঠোরতম বার্তা দিতে হচ্ছে। যারা মনে মনে সন্দেশ খাচ্ছেন, আমি বারবার বলেছি, নীতিহীন আদর্শহীন নেতারা আজকের ভিড়ে ভিড়ে দলটার ক্ষতি করার জন্য বসে আছেন। কিন্তু সত্যিকার এই দলের যারা ওনার মালিক, সে হচ্ছে জিয়া পরিবার, যারা এই দলটাকে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জনগণ এই দলকে পছন্দ করেছে, খালেদা জিয়াকে পছন্দ করেছে, তারেক রহমানকে পছন্দ করেছে। তারা কি চায় সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। কিন্তু আমি অত্যন্ত আজকের এই কঠোর বার্তা দেওয়ার পরে আমি আরো আনন্দিত এজন্য হয়েছি যে তারেক রহমান সাহেব সত্য বলতে ভয় পায় না। মিডিয়ার সামনে বলেছেন, তিনি এও বলেছেন ওই সকল দামি হুন্ডাওয়ালাদেরকে দলে বেরিয়ে লাভ নেই, 16 বছর তারা কোথায় ছিল। কয়েকদিন আগে সম্ভবত আমি একজনকে বলেছিলাম 16 বছরে আপনার অবদান কি, কি কারণে বলেছিলাম, আজকের উপলব্ধি করলাম যে জননেতা জনাব তারেক রহমান সাহেব একই উপলব্ধি করেছেন যে আজকে যারা নতুন নতুন করে এই দলের মধ্যে এসে দলকে বিভাজনের পায়তারা শুরু করেছেন, দেশের মানুষের মধ্যে পায়তারা শুরু করেছেন, এবং এই দেশের জনগণ যেটা চায় তার বিরুদ্ধাচরণ করা শুরু করেছেন, তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক যেমন নয়, তেমন প্রকৃত পক্ষে তারা তারেক সাহেবের কিংবা বিএনপির কিংবা খালেদা জিয়ার অনুসারী নয়। স্পষ্ট হয়েছে। ওই দামি মোটরসাইকেলওয়ালারা আপনাকে আওয়ামী লীগের টাকা পয়সা দিয়ে আপনাকে হয়তো এখন আপনার দলে আসবে, চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা সন্ত্রাসী কিংবা অন্যায়ভাবে তিনি স্বার্থ উদ্ধার করার জন্য একটা লোকও আপনার বিপদের সময় পাশে থাকবে না। অতএব বিপদকালীন সময়ে যারা দীর্ঘ 16 বছর পর্যন্ত জেল খেটেছে, জুলুম শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এবং আপনার এই দলের শুভাকাঙ্ক্ষী কিংবা সদস্য। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তার বক্তব্যটা যদি আপনারা বারবার প্রয়োজনে
শুনুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। উনি এর চাইতে খোলামেলা আর তো কিছু বলতে চায় না, বলতে পারে না, আর কি বলবে? তিনি তো স্পষ্ট করে বলেছেন যে যারা মনে মনে ভাবছেন যে ক্ষমতায় চলে আসছি, ক্ষমতায় আসা কঠিন। এই বিএনপিকে জনগণের কাছে গিয়ে জনতার সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে হবে। শুধু তাই নয়, তিনি তার বক্তব্যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র কিংবা তিনি ইতিমধ্যেই উপলব্ধি হয়তো করতে পেরেছেন কি কি ধরনের মেকানিজম হতে পারে কিংবা হচ্ছে, এটাকে অনুধাবন করে তিনি সত্যতার সাথেই বলেছেন যে আপনারা যদি এখন সঠিক না থাকেন তাহলে এই দল আগামী দিনে আরো বড় ক্ষতিগ্রস্তের শিকার হবেন। অতএব আমি আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে অনুধাবন করে বাংলাদেশের এই শহীদ জিয়ার দলের অনুসারী কিংবা সমর্থকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি তাকে অনুসরণ করুন। নতুন নতুন কমেন্টস করার লোকের অভাব হয় না, নতুন নতুন ফেসবুকে কথা বলার লোকের অভাব হয় না। খুঁজে দেখে নাইডের মধ্যে জীবনে কোনোদিন শহীদ জিয়ার আদর্শের একটা কর্মীও না। শহীদ জিয়ার আদর্শের কর্মী কোনো আলেমের সমালোচনা করবে না, কোনো ইসলামিক স্কলারের সমালোচনা করবে না, কোনো রাজনৈতিক সংগঠনকে প্রতিপক্ষ বানিয়ে যা তা বলবে না। শহীদ জিয়ার আদর্শের কোনো কর্মী বাংলাদেশের কোনো মানুষকে মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষের শক্তি বলে ডিভাইডেড তৈরি করে এই দল থেকে তাদেরকে দূরে ঠেলে দিবে না। তার আদর্শের যারা কর্মী থাকবে তিনি তার এই 31 দফা নিয়ে মাঠে থাকবে, কিংবা তার কর্মী সমর্থকদেরকে দেশের জন্য মানুষের জন্য আমার দল কি করতে পারবে সেটাই বলবে। কিন্তু এর বাহিরে গিয়ে খোঁচাখুচি করে উচকে দিয়ে পার্শ্ববর্তী দেশের কারো কোনো দাদাবাবুদের পরামর্শে পড়ে কোনো কিছু করলে সেটা জনগণ ভালো চোখে নেয় না, যা তারেক রহমান সাহেব অনুধাবন করতে পেরেছেন এবং তিনি বহু আগ থেকেই সতর্ক করছেন। কিন্তু আপনি আমি আমরা হয়তো এখনো হতে পারছি না। প্রিয় বন্ধুরা আমার, ওই নতুন নতুন যারা, আমার এখানেও তো অনেককে দেখি মনে হয় যেন 16 বছর বিশাল কিছু করে ফেলেছিল, জীবনের জিন্দেগিতে কোনো কিছুর অবদান নাই, কিন্তু হুটহাট করে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে এখন নতুন করে আপনি দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন, সেটা অন্তত আমি থাকতে দিতে দেব না। যদি আমি এই দলের কেউ না হই, আমাকে বিএনপির পক্ষ থেকে স্ট্রেট ফরওয়ার্ড অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যে আপনাকে জানিয়ে দিবে যে ডক্টর ফয়জুল কেউ নয়। যেদিন জানিয়ে দিবে সেদিন আমি মোলাকাতের সাথে, আমি কোলাকুলির সাথে, সম্মানের সাথে সেই চিঠিকে বরণ করে নিব। কিন্তু শহীদ জিয়ার আদর্শের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে যারাই আপনারা এই ধরনের ষড়যন্ত্র করে দলকে ক্ষতিগ্রস্ত করবেন, আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। ন্যায়ের পক্ষে কথা বলতে সাহস লাগে, চোর ডাকাতদের ন্যায়সঙ্গত কথা বলতে ভয় পায়, চোরেরা ডাকাতরা কথা বলতে সাহসিকতার সাথে পারে না, দুষ্ট লোকেরা পারে না। কিন্তু আপনি যদি চোর না হন, ডাকাত না হন, ভালো মানুষ হন, ভালো মানুষের পক্ষে থাকেন, সৎ মানুষের পক্ষে থাকেন, আপনি ভয় পাবেন কেন? আপনাকে কেউ একটা কিছু বললেই আপনি লাফ দিয়ে উঠবেন কেন? আমাকে কেউ বললেই আমি লাফ দিয়ে উঠবো কেন? না, আমাকে বলতে পারে না সে আমি ওই দোষে দোষী নয়। অতএব আমাকে সেই জায়গায় সতর্ক রাখতে হবে। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মদিনে তার এই বক্তব্যগুলো আপনাকে অনুধাবন করতে হবে। এর চেয়ে আর কিছু নাই। একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আপনাকে বলেই দেয় যে বহু ষড়যন্ত্র চলমান, আপনি নির্বাচিত হবেন কিনা নিশ্চিত নয়, তারপরে আপনি আর কি চান? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে সতর্ক হতে হবে? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে বলবে তিনি জনগণের কাছে আপনাকে যেতেই হবে? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে নির্বাচনের জন্য জনতার কাতারেই যেতে হবে? আপনি যদি জনতার কাতারে যেতেই না পারেন, আপনার মতো লোক দিয়ে এই দলের চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর শয়তানি ছাড়া আর কিছু হবে না। বরং আপনি যদি জনগণের কাছে যেতে পারেন, মানুষের ভালোবাসা সৎভাবে নিতে পারেন, আপনি প্রকৃত দেশপ্রেমিক, আপনি প্রকৃত শহীদ জিয়ার সৈনিক। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি ভয় পাই না। আমার দুইটা কারণে ভয় পাই না। প্রথম কথা হচ্ছে, আমি তো এই সকল ঠুন্ডা মৌলবীদের যারা ওই বিএনপিতে 90 এসেছেন, আপনার কথায় তো আমি দল করি না। যেই তারেক রহমান সাহেব আজকের এই বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য আমার বক্তব্য হুবহু এক। ওই বক্তব্য যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার মতো লোককে জনগণ খুঁজে খুঁজে বের করে
তারপরে আপনাকে জনগণ ভোট দিতে বাধ্য হবে, না হয় না দিলেও আপনাকে বলবে যে আপনি একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু আপনি যা তা করবেন, যা ইচ্ছা তাই করবেন, আর একটার মানে দলের একটা সার্টিফিকেট লাগাইতে হইলি ধর্মের বিরুদ্ধে, কর্মের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জনতার ভালোবাসায় শিখতে ইসলামিক স্কলারদের বিরুদ্ধে, কিংবা কোনো একটি জনমতের বিপক্ষে গিয়ে আপনাকে আওয়ামী লীগের মতো দাঁড়াইতে হইবে, এইটা আমি বিশ্বাস করি না। এটা যারা করবেন ধ্বংস অনিবার্য, কোনো লাভ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তারেক রহমান সাহেবের এই ২-৩টি বক্তব্যের যদি শুধু একটা লাইন যে জনতার কাছেই আপনাকে যেতে হবে নাম্বার 1, তাহলে কি হচ্ছে? আপনি বিনা ভোটে নির্বাচিত হইতে পারবেন না। আপনাকে ক্ষমতা যেতে হলে জনগণের কাছে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে, ওই দামি দামি মোটরসাইকেল ওলাদের দাম দিয়ে লাভ নাই। এগুলো হচ্ছে আওয়ামী লীগ, অমুক লীগ, তমুক লীগ, এদেরকে দিয়ে আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। শুধু প্রকৃতপক্ষে পরীক্ষিত বন্ধুদের কি আপনাকে সাথে নিয়ে চলতে হবে। তৃতীয় হচ্ছে, আপনার জন্য চ্যালেঞ্জ আছে। আপনি যদি ক্ষমতায় আসতে নাই পারেন, তাহলে এই হাম্বিতাম্বির কোনো লাভ নাই। আর কি বলবেন উনি, খোলামেলা কথা। যদি ক্ষমতায় আসতে না পারেন, আপনার এখনকার এই যে 2 মাস, 6 মাস, 1 বছরের ক্ষমতা আধিপত্য দেখিয়ে লাভটা কি? আপনাকে জনগণ কোনো জায়গায় সেখানে কোনো রেসপেক্ট করবে কিংবা গ্রহণ করবে না। সো এখানেও আপনাকে সতর্ক হতে হবে। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আমি আজকের স্পষ্ট করে এই বক্তব্যগুলো আমাদের দেশবাসীকে, বিশেষ করে দলের কর্মী, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের অনুধাবন করার আহ্বান জানাই এবং পারলে সেটা রিয়েলাইজেশন করার আহ্বান জানাই। এবং আমার বিশ্বাস, যদি দল বুঝতে পারে, তাহলে প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রকৃত মানুষের কথা এবং আবেগ বুঝে তাদেরকে দল সঠিকভাবে গ্রহণ করবে। আর যদি না বোঝে, তাহলে এই দল যত বড় শক্তিশালী দল হোক, জনতার কাতারে থাকতে পারবে না, যেটা তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট। অতএব আপনাকে, আমার বিশ্বাস, অন্তত পক্ষে তিনি এই কষ্টটা অনুধাবন করেন। তিনি প্রকৃতপক্ষে বিএনপির যে সারা বাংলাদেশের সমস্যা কি, সম্ভাবনাগুলো কি, সেটা তিনি অনুধাবন করতে পেরেছেন বলে আমি মনে করি। এবং সে কারণেই আমি জিয়া পরিবারের প্রতি প্রচুরভাবে, বহু আগ থেকে দুর্বল। আমি এ কারণেই বলি, আপনি দল করলেন, শহীদ জিয়া পরিবারের দল করেন কিনা নিজেকে প্রশ্ন করেন। যদি এই পরিবারের দল করেন, তাহলে আপনার মুখে আওয়ামী লীগের মতো শব্দচয়ন আসবে না। আর যদি ষড়যন্ত্রবাদীদের দল করেন, তাহলে আপনি আর আওয়ামী লীগ একই হবেন, কোনো সন্দেহ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব সকল ধরনের অন্যায়, সকল প্রকার জুলুম, অত্যাচার, সকল প্রকার মানুষ যেটা অপছন্দ করে সেই ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আপনি বিশেষ করে তারেক রহমান সাহেবের আজকের এই বক্তব্যগুলো আপনি শুনুন, অনুধাবন করুন, নিজে চর্চা করুন, অন্যকে জানানোর সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে তারেক রহমান কেন এই কথাগুলো মনে করতেছেন, কারণ সামনে নির্বাচন কেন এতটা কঠিন চ্যালেঞ্জ হবে। তারেক রহমান বাস্তবতা বুঝতে পেরেছেন, কিন্তু তারেক রহমানের যারা কর্মী সমর্থক, তারা আসলে বাস্তবতা বুঝতে চায় না। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, মনে করছে তারা ক্ষমতায় এসে পড়বে। কিন্তু যদি তারা ক্ষমতায় না আসে, তাদের অবস্থাটা কি হতে পারে একবার তাদের ভেবে দেখা উচিত বা চিন্তা করা উচিত। কিন্তু আসলে তারা সেই চিন্তাটা করে না। এই তারেক রহমান আসলে তার কথাবার্তা, এখন আসলে ক্ষমতায় বিএনপির প্রত্যেকের নেতৃবৃন্দ অনেকেরই কিন্তু মুখ সম্মোচন হয়েছে তারা ক্ষমতায় গেলে কি করতে পারে। কিন্তু এই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনি কিন্তু এখনও কোনো পরিবর্তন তার ভিতরে আমি আপাতত দেখি নাই। তিনি ক্ষমতার দাপট নিয়ে বা ক্ষমতা নিয়ে কিছু একটা একটা অহংকার দেখিয়েছেন। তার প্রত্যেকটা কথাই কিন্তু সাবলীল, প্রত্যেকটা কথাই কিন্তু তিনি জনগণের পক্ষে এখনও পর্যন্ত বলে যাচ্ছেন। এবং তিনি বলেছেন যে যারা দুর্দিনে ছিল, দুঃসময়ে ছিল, তাদেরকে মূল্যায়ন করতে, যারা এখন টাকা দিচ্ছে বা লাখ লাখ টাকা দিতে পারে, কিন্তু তাদেরকে মূল্যায়ন করলে, যারা এই দুর্দিনে বিএনপির হরতাল বা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, দুর্দিনে যাদেরকে যখন 10টা পাওয়া যেত না, 10 জন মানুষ পাওয়া যেত না, তাদেরকে মূল্যায়ন করতে বলেছেন। আর এটাই হচ্ছে একটা দলের, আমি মনে করি, নীতি নৈতিকতা। তো ডক্টর ফজলুল হকের আলোচনা শুনেছেন, শুনে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।